এখন বোঝা যাচ্ছে যে কেন ধর্ষণ করা হয়েছিল, এবং তাও হল ভরেনি আমরা যা পেলাম। এবং যে গুটি কয়েক চিকিৎসক ছিলেন তারা হচ্ছেন চিকিৎসক সমাজের কলঙ্কদের মধ্যে কয়েকজন, যাদের নামের আগে আলাদা পদবি বসে যায় দুর্নীতির জন্য, যে মানে পদবীর আগে আলাদা নাম বসে যায়, তার নামটা লোকে বলেন না, সেই নেতার হচ্ছে যে আপনারা জানেন স্কোয়ার ফুট নামে তার পরিচিত। এখানে সরকারি পরিকাঠামো যারা সরকার চালাচ্ছেন সেই সরকার তার মানে চিকিৎসা দিতে পারছেন না, সরকারি পরিকাঠামো ভেঙে পড়েছে। তাই দলীয় স্তরে এরকম উদ্যোগ নিয়ে হচ্ছে যে দুয়ারে চিকিৎসক, দুয়ারে ওষুধ, দুয়ারে ইঞ্জেকশান এইসব চালু করতে হচ্ছে, দুয়ারে স্যালাইন। ফলে যেটা হচ্ছে যে আর মানুষকে রোগ প্রতিরোধ ব্যবস্থা, তার মানে রাজ্য সরকার এমন জায়গায় নিয়ে চলে গেছে যে প্রতিটা মানুষ হচ্ছে রোগগ্রস্ত হচ্ছে। মরবিডিটি রেট যেটাকে আমরা বলি, রোগ প্রতিরোধের হচ্ছে যে বরাদ্দ কমতে কমতে প্রায় শূন্যতে ঠেকেছে। প্রায় প্রতিটা মানুষ তারা বছরে কয়েকবার করে রোগে পড়বেন এরকম ব্যবস্থা সরকার করে দিয়েছে। একেবারে যা মডেল হচ্ছে যে মানুষকে মানে মেরে ফেলার মডেল, রোগ প্রতিরোধ একদম যেখানে শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা মানুষ রুগ্ন হবেন আর ওনারা বাড়ির দরজায় গিয়ে স্যালাইন দেবেন এবং হচ্ছে ওই জাল ওষুধ চক্রের জাল ওই যে ওষুধ সেইগুলো চালান করবেন। সিনিয়রদের মধ্যেও হচ্ছে যে কালকে যাদের নিয়ে তোলা হয়েছে তারা তো পরিচিত দুর্নীতিগ্রস্ত, পরিচিত হচ্ছে যে লুটেরা। ফলে তাদের দিয়ে মাথায় রেখে আরেকটি সংগঠন করবেন, সেটা হচ্ছে লুটেরাদের সংগঠনই হবে। এই নিয়ে চিকিৎসকদের উপরে থ্রেট কালচার তারা বজায় রাখতে চাইছেন। তাহলে পড়ে রইল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এই দুজনের ক্ষেত্রেই একদিন সময় লাগে। আজকে সকালে যদি মানে আগামীকাল সোমবার কাজের দিন, ওয়ার্কিং ডে, যদি সকালবেলায় সিবিআই জমা দেয় সংশ্লিষ্ট দপ্তরে, তাহলে বিকেলবেলায় অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার কথা। তার বাইরে যদি হচ্ছে বেশি সময় লাগে তাহলে বুঝতে হবে যে ঘটনা ওরা পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে করেছে, অন্যদের ক্ষেত্রে করে এই হচ্ছে যে বছরে পর বছর অ্যাপ্রুভাল দিচ্ছে না, আলোচনার মোড়টা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা এই মোড়টা ঘোরাতে দেব। যে ওনারা যে বিলের কথা বলছেন, অপরাজিতা বিল, ওই একটি বিল উনি ধর্ষণ বন্ধ করে দিতে পারবেন। কাল যদি রাষ্ট্রপতি ওই বিল পাশও করে দেন, এমন একটা অদ্ভুত বিল এনেছেন যা ভারতবর্ষের সংবিধানের সাথে খাপ খায় না। আমার ধারণা ওটা মানে হচ্ছে যে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্যই ওই বিল আনা হয়েছে। যে আমরা চেয়েছিলাম যে একজন সিটিং জাজ তাকে দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি না, অর্থাৎ কর্মরত কোনো বিচারপতিকে দিয়ে জুডিশিয়াল হচ্ছে যে মানে বিচার বিভাগীয় তদন্ত, এটাই আমরা চেয়েছিলাম। সিবিআই দিয়েছে হাইকোর্ট, হাইকোর্ট মনে করেছে রাজ্য পুলিশের উপর ভরসা রাখা যাচ্ছে না, মানে রাখা যাচ্ছে না বলতে তারা যেভাবে ব্যর্থতা দেখিয়েছে, ব্যর্থ বলে দিয়েছে, তারা সিবিআই এনকোয়ারি দিয়েছে। আমাদের দাবি ছিল না সিবিআই এনকোয়ারি, কারণ কেন ছিল না আমরা জানি। গত এই যে অভিষেকবাবু যেটা বলছেন সেটা তো আমরাও জানি, গত 10 বছর 12 বছর ধরে আমাদের রাজ্যের কোনো হচ্ছে দুর্নীতির ইয়েতে সিবিআই কোনো কিনারা করতে পারেনি। যে হচ্ছে এটা এই আমতলাতে বসে বললে হবে না, পার্লামেন্টে গিয়ে বলতে হবে যে সারদাস তদন্তের ট্রায়াল এখনও কেন শুরু করলো না কেন্দ্র সরকার, সেটা পার্লামেন্টে ওনাকে তুলতে হবে, উনি তো সাংসদ। ফলে আমতলার মোড়ে কি বললেন এটা কোনো যে কথা বলছেন উনি পার্লামেন্টে যদি তোলেন আমরা তাকিয়ে থাকবো সেদিকে যে কেন্দ্রীয় সরকার কী জবাব দিচ্ছে। ভাবে রাজ্য প্রশাসন হেনস্থা করেছে, এটা করতে পারে না পুলিশ। মানবাধিকার কমিশনের দেখা উচিত, মানবাধিকার কমিশনও তো আমাদের রাজ্যে বলে কিছু অস্তিত্ব নেই, কেন্দ্রীয় মানবাধিকার কমিশনেরও দেখা উচিত যে একটা ওনার কমেন্ট যেটা উনি করেছেন বিতর্কিত, সেটা নিয়ে আমি একমত নাও হতে পারি, রাজ্য প্রশাসনে একমত না হতে পারে। রাজ্য প্রশাসনের অধিকার আছে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, কিন্তু তাকে যে হয়রান করা হয়েছে, যে মহিলাদের হচ্ছে যে এমন উঠে যে মহিলাদের দিয়ে ওনাকে অপমানিত করা হয়েছে, তারা জানেনও না কে পঙ্কজ দত্ত, তার নাম কি জানেন না। তারা বলেছেন থানার পুলিশরা আমাদের ডেকে এনে বলেছে ওনাকে অপমান করতে হবে, গলায় জুতোর মালা পরাতে হবে, এইসব হচ্ছে যে বলেছেন। মানে পুলিশ এটা ভাবতে পারে, আমার আপনার করের পয়সায় মাইনে পাওয়া পুলিশ সে এটা করতে পারে কোনো নাগরিকের প্রতি? সে তো হচ্ছে যে কী বলে শাসক দলের দলীয় অফিসে গিয়ে উর্দি খুলে গিয়ে বসুক, ওই ওসি গিয়ে হচ্ছে যে ওখানে গিয়ে ঝান্ডা ধরুক। মানুষের মধ্যে কাজ করছেন। আপনারা জানেন যে জনমানসে আমাদের বক্তব্যটাই গ্রহণযোগ্যতা তার অনেক বেড়েছে, শাসকের গ্রহণযোগ্যতা অনেক কমেছে। আন্দোলন হচ্ছে যে আন্দোলনের নানা পর্যায়ে থাকে আপনারা জানেন। আবার এখন একটা পর্যায়ে, এখন পর্যায়টা রয়েছে এই যে চিকিৎসকদের সঙ্গে নাগরিকদের যৌথ মঞ্চ তৈরি হয়েছে, অভয়া মঞ্চ। এই তো লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানি, তার তো বহু কইয়া হচ্ছে টাকা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, মানি লন্ডারিং যে কেস, পিএমএলএ কেস, ভারতবর্ষে বোধহয় এই প্রথম হলো যে যার সম্পত্তি, যে কোম্পানি যে তার সম্পত্তি অ্যাটাচমেন্ট হলো কিন্তু তিনি হচ্ছে তাকে গ্রেপ্তার করা হলো না। কেন্দ্রের শাসককেও জবাব দিতে হবে, কেন্দ্র সরকারকেও জবাব দিতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও জবাব দিতে হবে,
যে আমাদের এখানকার একজন সাংসদ তিনি একটা কোম্পানির সঙ্গে যুক্ত, মানে তার ডিরেক্টর ইত্যাদি, সিইও, আর হচ্ছে যে তিনি গ্রেপ্তার হলেন না, তার কোম্পানির একটা সম্পত্তি পিএমএলএ অ্যাক্টে এই প্রথম ভারতবর্ষে বোধহয় হলো। আর কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে একটা কোম্পানির বা একটা মানুষের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, অথচ লোকটি গ্রেপ্তার হয়নি। এই প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ দেখলো যে পিএমএলএ অ্যাক্টে একজন সাংসদ তার সম্পত্তি বাজেয়াপ্ত হলো, কিন্তু হচ্ছে তাকে গ্রেপ্তার করা। কোথাও কোনো হচ্ছে সংগঠন থেকে 5 পয়সা নিই না, আমরা নিজেরা দিই, এটা ওনারা ভাবতে পারেন না। কারণ নেবার হচ্ছে যে ওনাদের হচ্ছে মানে না, ওই যে দাও, ওই যে একজন সাংসদ বলেছিলেন না শাসক দলের, দাও দাও খাও খাও, তো ওনারা খাটের তলার টাকাগুলোর হিসেব দিন না আগে কোথা থেকে পেয়েছিলেন। এবার চিকিৎসার ক্ষেত্রে ডায়মন্ড হারবার মডেল, আরজিকর আবহে চিকিৎসকদের সঙ্গে তৃণমূল সরকারের কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে, এটা উপলব্ধি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তারপরই তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, আর সেই ডায়মন্ড হারবারে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠক সারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে সমন্বয় বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে একটি নতুন প্রকল্প সেবাশ্রয়, যেখানে তার প্রত্যেকটি বুথে বুথে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে, অর্থাৎ দুয়ারে পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। আরজিকর আন্দোলনের প্রেক্ষাপটে যাকে পুরোভাগে আমরা দেখেছি, একাধিক সময় তার কথা শুনেছি, আজকে তিনি রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার ডাক্তারবাবু, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। প্রথমত গতকালকে যে বৈঠক, তাতে গুটি কয়েক চিকিৎসক ছিলেন, বাকি বেশিরভাগটাই ছিলেন গ্রামীণ চিকিৎসক, যাদের বলা হয় অপ্রথাগত চিকিৎসক, এবং তাও হল ভরেনি আমরা যা পেলাম। এবং যে গুটি কয়েক চিকিৎসক ছিলেন তারা হচ্ছেন চিকিৎসক সমাজের কলঙ্কদের মধ্যে কয়েকজন, যাদের নামের আগে আলাদা পদবি বসে যায় দুর্নীতির জন্য, যে মানে পদবীর আগে আলাদা নাম বসে যায়, তার নামটা লোকে বলেন না, সেই নেতার হচ্ছে যে আপনারা জানেন স্কোয়ার ফুট নামে তার পরিচিতি। ফলে হচ্ছে যে স্কোয়ার ফুট মেপে যিনি হচ্ছে তোলাবাজি করেন, ফলে তিনি হচ্ছে যে ডাক্তারি সমাজে, চিকিৎসক সমাজে তিনি অপাঙ্ক্ত। দ্বিতীয় হচ্ছে তার কিছু সাঙ্গ ছিলেন। এর বাইরে কোনো হচ্ছে যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ধমকি দিয়েও হচ্ছে যে কয়েকজনকে হাজির করাতে পেরেছিলেন। অধিকাংশ চিকিৎসক সমাজ এটাকে পরিত্যাগ করেছেন। এত হাঁক ডাক আড়ম্বর করে ডাকাডাকি সত্ত্বেও, এত মিডিয়া কভারেজ তারপরেও কিন্তু তারা চিকিৎসকদের আকৃষ্ট করতে পারেননি, সঙ্গত কারণেই পারেননি। দ্বিতীয়ত যে এই যে বলা হচ্ছে যে মডেল, ডায়মন্ড হারবার মডেল, সত্যি মডেল তো বটেই, যেখানে সরকারি পরিকাঠামো, যারা সরকার চালাচ্ছেন সেই সরকার তার মানে চিকিৎসা দিতে পারছেন না, সরকারি পরিকাঠামো ভেঙে পড়েছে। তাই দলীয় স্তরে এরকম হচ্ছে যে উদ্যোগ নিয়ে হচ্ছে যে দুয়ারে চিকিৎসক, দুয়ারে ওষুধ, দুয়ারে ইঞ্জেকশান এইসব চালু করতে হচ্ছে, দুয়ারে স্যালাইন। ফলে যেটা হচ্ছে যে আর মানুষকে রোগ প্রতিরোধ ব্যবস্থা, তার মানে রাজ্য সরকার এমন জায়গায় নিয়ে চলে গেছে যে প্রতিটা মানুষ হচ্ছে রোগগ্রস্ত হচ্ছে। মরবিডিটি রেট যেটাকে আমরা বলি, রোগ প্রতিরোধের হচ্ছে যে বরাদ্দ কমতে কমতে প্রায় শূন্যতে ঠেকেছে। প্রায় প্রতিটা মানুষ তারা বছরে কয়েকবার করে রোগে পড়বেন, এরকম ব্যবস্থা সরকার করে দিয়েছে। এখন স্বাস্থ্যের নামে হচ্ছে যে যারা কি আর বলবো, মানে ন্যূনতম যাদের জ্ঞান আছে তারা বোঝেন স্বাস্থ্য আর চিকিৎসা পরস্পর বিরোধী। স্বাস্থ্য যেখানে শেষ, জনস্বাস্থ্য যেখানে শেষ, সেখানে হচ্ছে চিকিৎসার শুরু। আমরা চাই যে মানুষ হাসপাতালে না আসতে হয়, মানুষকে যাতে রোগটা যাতে প্রতিরোধ করা যায়। তো রোগ প্রতিরোধের জন্য যা যা করণীয় সরকারের, সেইগুলো করছে না বলেই মানুষকে হাসপাতালমুখী হতে হচ্ছে। এখন হাসপাতালকে, ডাক্তারকে, ওষুধ, ইঞ্জেকশন, স্যালাইনকে মানুষের দুয়ারে গিয়ে হচ্ছে যে বলছেন ওনারা নিয়ে যাবেন। তার মানে সরকার রোগ প্রতিরোধে ব্যর্থ। এইটা হচ্ছে যে উঠে এলো এর থেকে। এই ডায়মন্ড হারবার মডেলের অর্থ হচ্ছে এটাই, সবাইকে রোগগ্রস্ত করে দেব, আর তারপরে দলীয় স্তরে উদ্যোগ নিয়ে হচ্ছে যে চিকিৎসক কিছু তাদেরকে হুমকি ধমকি দিয়ে নিয়ে যাবেন, কিছু অপ্রথাগত চিকিৎসক তাদেরকে ডাক্তার সাজিয়ে নিয়ে যাবেন, এবং হচ্ছে যে গিয়ে ওষুধ স্যালাইন নিয়ে লোকের বাড়িতে বাড়িতে রোজ হচ্ছে লোকের অসুখ হবে আর তারা স্যালাইন দেবেন প্রতিটা বুথে বুথে। এ কোন দেশি মডেল আমরা তো কোনো দিন দেখি না। আমরা ইতিহাসে সোভিয়েত মডেল জানি, সোশ্যালাইজড মেডিসিন মডেল, কিউবার মডেল জানি, চীনের মডেল জানি, ইউরোপের মডেল জানি, আমেরিকার মডেল জানি,
কিন্তু হচ্ছে যে ভারতবর্ষেও আমরা বোর কমিটির হচ্ছে যে সুপারিশ জানি, আমরা কেরল মডেল জানি। কেরলের যে হেলথ ইন্ডেক্স যদি দেখেন সেটা যে কোনো উন্নত দেশের সাথে তুলনীয়। ভারতবর্ষের হচ্ছে ঐতিহাসিকভাবে সবথেকে ভালো স্বাস্থ্যসূচক। কিন্তু পশ্চিমবাংলার এই ডায়মন্ড হারবার মডেল আমি তো জনস্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি, কাজ করেছি। এই ডায়মন্ড হারবারের যা মডেল, হচ্ছে যে মানুষকে মানে মেরে ফেলার মডেল। রোগ প্রতিরোধ একদম যেখানে শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা মানুষ রুগ্ন হবেন, আর ওনারা বাড়ির দরজায় গিয়ে স্যালাইন দেবেন এবং হচ্ছে ওই জাল ওষুধ চক্রের জাল ওই যে ওষুধ সেইগুলো চালান করবেন। ও মেডিকেল বর্জ্য যে অন্য রোগীর ব্যবহৃত যে জিনিসপত্র তা নিয়ে যা বিজনেস, সেটাই হয়তো বাড়িতে বাড়িতেই চিকিৎসকরা দুয়ারে যাবেন, তখন গিয়ে দুয়ারে স্যালাইন প্রকল্পে ওই আগের রোগীর ব্যবহৃত কোনো স্যালাইন হয়তো এখানে দেওয়া হবে, আমরা জানি না। মানে এই নানা রকমের আশঙ্কা মাথায় আসছে যে এটা একটা মডেল হতে পারে কখনো স্বাস্থ্যের। এটা কার মাথা থেকে কার উর্বর মস্তিষ্ক থেকে বেরিয়েছে আমরা বুঝতে পারছি না। তবে হচ্ছে যে মানে এটা কোনোভাবেই কোনো স্বাস্থ্যের মডেল হতে পারে না। জুনিয়র ডাক্তার ফ্রন্টের প্রতিপক্ষ হিসাবে উঠে এসেছিল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন, আরেকটি সংগঠন। তো এই যে বরাবর আপনাদের আন্দোলন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার একটা ডাক্তারদের অ্যাসোসিয়েশন, এবং আজকে যে ডায়মন্ড হারবার মডেলকে 1200 চিকিৎসক বা যাই হোক না কেন তাদেরকে নিয়ে এই যে সংগঠন একটা গড়ে তোলা, এটা কি কোথাও সেই আপনাদের আন্দোলনটাকে কোনোভাবে লঘু করে দেওয়ার একটা প্রয়াস? দেখুন, সবসময়ই হচ্ছে যে যারা বিশেষ করে এখন যারা শাসক রয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে অসংগঠিত করে দেওয়া, সংগঠিত হতে না দেওয়া প্রথম কথা। দ্বিতীয়ত যদি সংগঠিত হয় মানুষ, তাহলে সেই হচ্ছে যে সংগঠিত শক্তিগুলি হচ্ছে ন্যায্য কথা বলছে, ন্যায্য দাবিতে আন্দোলন গড়ে তুলছে গণতান্ত্রিক উপায়ে, তাদেরকে খাটো করবার জন্য হচ্ছে যে নানা ভাগে বিভক্ত করে দেওয়া, ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি করা, সেটাই হচ্ছে যে নানাভাবে চেষ্টা করছে শাসকের পদলেহনকারী যারা, তাদেরকে নিয়ে একটা আলাদা সংগঠন, জুনিয়রদের একটা আলাদা, তারা তো তোলাবাজি করে বেড়ান। আমি বলেছিলাম সারা পশ্চিমবঙ্গ তোলাবাজ চিকিৎসক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে একটি। আর সে সিনিয়রদের মধ্যেও হচ্ছে যে কালকে যাদের নিয়ে তোলা হয়েছে তারা তো পরিচিত দুর্নীতিগ্রস্ত, পরিচিত হচ্ছে যে লুটেরা। ফলে তাদের দিয়ে মাথায় রেখে আরেকটি সংগঠন করবেন, সেটাও হচ্ছে লুটেরাদের সংগঠনই হবে। এই নিয়ে চিকিৎসকদের উপরে থ্রেট কালচার তারা বজায় রাখতে চাইছেন। আমার সরকার এবং প্রশাসনের সর্বোচ্চ মহল থেকেও সেটাই পরিষ্কার করে দেওয়া হয়েছে। দুর্নীতি চলবে, থ্রেট কালচার চলবে, এটাই পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করার যে কাজ, সেই কাজেই আমরা রত আছি, থাকব। আমরা জানি যে দুর্নীতি সংক্রান্ত যে সিবিআই তদন্ত চলছিল তার প্রথম চার্জশিট এসেছে এবং সেই চার্জশিটে রয়েছে 5 জনের নাম। তার মধ্যে রয়েছে সন্দীপ ঘোষ, আশিস পান্ডের মতো চিকিৎসকদের নাম। এখন যেটা খবর মাধ্যম বা সংবাদ সংস্থা সূত্রে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ যেহেতু এবং আশিস পান্ডে তারা দুজনেই যেহেতু সরকারি কর্মরত এবং সরকারি তারা কর্মী, তো সেই পরিপ্রেক্ষিতে একটা নিয়ম আছে নাকি যে তাদের বিরুদ্ধে যে চার্জশিট সেটা আদালতে গ্রহণ করার আগে রাজ্য সরকারের একটা অনুমতি লাগে। তো যেহেতু রাজ্য সরকার এখনও কোনো অনুমতি দেননি, তো সেই চার্জশিট এখনও আদালত গ্রহণ করতে পারেনি। এর আগেও একাধিক প্রশ্ন উঠে এসছে যে ডক্টর সন্দীপ ঘোষ তার রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হয়নি। তো এই যে পুরো বিষয়টা, এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা যেটা ঘটনা সেটা বলি। এই যে অভিজিৎ মণ্ডল টানা থানার যে ওসি ছিলেন তিনি সাসপেন্ডেড, সন্দীপ ঘোষও সাসপেন্ডেড অফিসারদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ওনারা সরকারকে একটা চিঠি করবেন। সরকার এখন ফাইলিং সিস্টেম হয়ে গেছে। সকালবেলা ফাইলটা কেউ একজন রেজ করবেন, হেলথ সেক্রেটারি বা নবান্ন অবধি যদি যেতে হয় যাবে, দিনে ফেরত আসবে। দিনের দিনেই হচ্ছে যে এই অ্যাপ্রুভ্যালটা এসে যায়, একজন সাসপেন্ডেড অফিসার তার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার যে অ্যাপ্রুভ্যাল সেটা এসে যায়। আশিস পান্ডে সরকারি কোনো কর্মচারী ছিলেন না, হাউস স্টাফ ছিলেন। তার হচ্ছে যে সেটাও বেআইনিভাবে ছিল এবং তারও টেনিওর শেষ হয়ে গেছে। ফলে আশিস পান্ডেকে জন্য হচ্ছে গ্রেপ্তারের জন্য কোথাও কোনো অনুমোদন লাগার কথা নয়। তাহলে পড়ে রইল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এই দুজনের ক্ষেত্রেই একদিন সময় লাগে। আজকে সকালে যদি আগামীকাল সোমবার কাজের দিন, ওয়ার্কিং ডে, যদি সকালবেলায় সিবিআই জমা দেয় সংশ্লিষ্ট দপ্তরে, তাহলে বিকেলবেলায় অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার কথা। তার বাইরে যদি হচ্ছে বেশি সময় লাগে, তাহলে বুঝতে হবে যে ঘটনা ওরা পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে করেছে, অন্যদের ক্ষেত্রে করে, এই হচ্ছে যে বছরের পর বছর অ্যাপ্রুভাল দিচ্ছে না,
এবং চিফ সেক্রেটারিকে পর্যন্ত তার পর্যন্ত নাকানি চোবানি খেতে হয়েছে হাইকোর্টে, তাকে ডেকে পাঠিয়েছে চিফ সেক্রেটারি, কোনো রকমের ছাড় পেয়েছে, অ্যারেস্ট হতে বেঁচেছেন চিফ সেক্রেটারি। এখন আমি বুঝতে পারছি না আইএএস আইপিএস অফিসাররা হচ্ছে যে শাসকের পদলেহন করতে করতে তারা এমন জায়গায় পৌঁছে যাচ্ছেন যে নিজেরা যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারে, এইরকম জায়গাতে পৌঁছে যাচ্ছেন। এখানে জানি না যারা আছেন হচ্ছে যে কর্তা যারা আমলারা যারা আছেন তারা সেই হচ্ছে যে কতটা রিস্ক নেবেন তারা, তবে এইটাতে যদি রিস্ক নেন, তারা অ্যাপ্রুভ্যাল না দেন, তাহলে হচ্ছে যা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। আগামী যে হিয়ারিং আছে 11 তারিখে, যদি আমরা দেখি তার মধ্যে হচ্ছে যে অ্যাপ্রুভ্যাল দেয়নি স্টেট গভর্নমেন্ট, আমাদের যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যে উকিল আইনজীবী দল যারা সুপ্রিম কোর্টে লড়াই করছেন, পরবর্তী শুনানিতে আমরা অবশ্যই এফিডেভিট আকারে এটা হচ্ছে যে রাখবো। পাশাপাশি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সভা থেকে আরও একটি কথা বলেছেন যে সারদা প্রসঙ্গ টেনে এনেছেন, যে সারদা প্রসঙ্গে মানে সারদা মামলার এখনও নাকি ট্রায়াল শুরু হয়নি। তো এই আর জি কর কাণ্ডে যেহেতু প্রত্যেকেই চেয়েছিলেন যে সিবিআই তদন্ত হোক, তো সিবিআই তদন্ত হয়েছে, তো সেইখানে তিনি আরও প্রসঙ্গক্রমে উল্লেখ করেছেন যে যাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল তাদের তো সরিয়ে দেওয়া হলো, কিন্তু ধর্ষণ তো এখনও বন্ধ হলো না। অর্থাৎ সিবিআই তদন্ত, ধর্ষণ বন্ধ না হওয়া এবং এভাবে যে আন্দোলন চলেছে রাজ্য সরকার সেক্ষেত্রে কোনো বিরোধিতা করেননি, এই একাধিক প্রসঙ্গ গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের এই সভা থেকে তুলেছেন। কি বলবেন এগুলো নিয়ে? প্রথম কথা, আমরা প্রথম দিন থেকে যে কথা বলে এসেছি যে আর জি করে 9ই আগস্ট যে ঘটনা ঘটে সেটা কিন্তু নিছক একটি ধর্ষণের ঘটনা নয়। এই হচ্ছে যে ধর্ষণটিকে করা হয়েছিল, মানে ওটি ছিল হচ্ছে যে রাজনৈতিক মদত এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট একটি দুর্নীতি চক্রের শিকার হয়েছিল, মেয়েটি খুন হয়েছিল। তার সঙ্গে তাকে ধর্ষণ, মহিলা বলে উপরি হিসাবে ধর্ষণ করা হয়েছিল, যে তদন্তটাকে এবং ঘটনাটাকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতে। এখন বোঝা যাচ্ছে যে কেন ধর্ষণ করা হয়েছিল। এই যে কথাটা বললেন যে ধর্ষণ তো বন্ধ হলো না, কারণ হচ্ছে যে হ্যাঁ, ধর্ষণের নানাবিধ কারণ আছে। আমাদের যে সামাজিক গঠন, আমাদের আর্থসামাজিক যে হচ্ছে যে সিস্টেমের মধ্যে দিয়ে আমরা থাকি, তার মধ্যে প্যাট্রিয়ার্কি মানে হচ্ছে যে যেটা পিতৃতান্ত্রিকতা, পুরুষতান্ত্রিক হচ্ছে পুরুষরা নারীদের উপরে এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের উপরে যে দমন পীড়ন চালায়, পুরুষতন্ত্র যে চালায়, এখন এই ধর্ষণ যে বন্ধ হলো না এইটা ঘুরে বলা মানেই হচ্ছে এখন বোঝা যাচ্ছে যে ধর্ষণটা কেন আসলে করা হয়েছিল। দুর্নীতির জন্য যাকে খুন হতে হলো তাকে ধর্ষণটা অতিরিক্ত হিসাবে কেন করা হয়েছিল, ঠিক এই জন্য অন্যদিকে আলোচনার মোড়টা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। আমরা এই মোড়টা ঘোরাতে দেব না। নজর হচ্ছে সিস্টেমিক করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। পশ্চিমবাংলার স্বাস্থ্য ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার শিকার হতে হয়েছে এই মেয়েটিকে, এবং হচ্ছে মেডিকেল শিক্ষাকে, পশ্চিমবাংলার সাধারণ শিক্ষা ব্যবস্থার সঙ্গে মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংসের পথে ঠেলে দেওয়া, সেটা উঠে এসছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া সরকারের দায়, সেইটাতে হচ্ছে যে আমাদের সরকার সেটা ব্যর্থ হয়েছে। কর্মক্ষেত্রে কর্মরতা মহিলা চিকিৎসককে নিরাপত্তা দিতে সে ব্যর্থ হয়েছে। ফলে এই বিষয়গুলো হচ্ছে যে আসল ধর্ষণের, অবশ্যই ধর্ষণ এখনও হচ্ছে, তার অনেক কারণ আছে, কিন্তু এই অনেক কারণের মধ্যে আমরা আর জি করের এই যে দুর্নীতির ইস্যু, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটাকে হারিয়ে যেতে দেব না। আমরা এই মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া, এটাকে হারিয়ে যেতে দেব না। আমরা জাল ওষুধ নিয়ে কারবার, মেডিকেল বর্জ্য নিয়ে কারবার, মৃতদেহ নিয়ে কারবার, শাসক দলের ঘনিষ্ঠদের যারা তাদের, এটাকে আমরা পিছনের সারিতে ঠেলে পাঠাতে দেব না। এই ধর্ষণ নিয়ে আলোচনার আড়ালে, ধর্ষণ নিয়ে অবশ্যই আলোচনা চলবে। ধর্ষণ সেটা বলতে দীর্ঘ সময় লাগবে, ধর্ষণ কেন বন্ধ হয়নি, কিন্তু এমন নয় যে ওনারা যে বিলের কথা বলছেন, অপরাজিতা বিল, ওই একটি বিল উনি ধর্ষণ বন্ধ করে দিতে পারবেন। কাল যদি রাষ্ট্রপতি ওই বিল পাশও করে দেন, এমন একটা অদ্ভুত বিল এনেছেন যা ভারতবর্ষের সংবিধানের সাথে খাপ খায় না। আমার ধারণা ওটা মানে হচ্ছে যে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্যই ওই বিল আনা হয়েছে। কারণ হচ্ছে যে ওই 7 দিনের মধ্যে ফাঁসি আর 2 দিনের মধ্যে এনকাউন্টার, এটা ভারতবর্ষের আইন কখনোই ট্রায়াল ছাড়া, উপযুক্ত ট্রায়াল ছাড়া, ভারতবর্ষের সংবিধানের যেটা মূল মানে আইপিসি সিআরপিসির যেটা বা ভারতীয় ন্যায় সংহিতারও যেটা মূল, যে 100 জন নিরপরাধ মানে 100 জন অপরাধী যদি ছাড়া পেয়ে যায় তাও ভালো, একজনও নিরপরাধ মানুষ যেন শাস্তি না পেয়ে যায়। সেটাকে নিশ্চিত করতে গেলে জুডিশিয়ারিকে সময় নিতে হয়, যত ট্রায়াল নিতে হয়, তথ্য প্রমাণ, আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট এইসবের মধ্যে দিয়ে যেতে হয়। ওই 7 দিন 14 দিনের মধ্যে ওনারা যাকে চিহ্নিত করে দেবেন তাকেই ফাঁসি দিয়ে দিতে হবে অথবা এনকাউন্টার করে দিতে হবে, দিয়ে আসল অপরাধীদের ঢাকা দিয়ে দিতে হবে।
এই আইন হচ্ছে ভারতবর্ষের সংবিধান সম্মত নয়, ফলে কোনোদিন ওটা এই দিনের আলো দেখবে না, ওই বিলই থাকবে। ওনারা এটা বাজার গরম করতে নেমেছেন, তার কারণ ওনারা বুঝতে পেরেছেন যে হচ্ছে যে এই 6টা উপনির্বাচন কোনো রকমভাবে পেরিয়ে যেতে পেরেছেন, মানুষের সমর্থন পাওয়া সত্যি অসুবিধা হবে। এই আন্দোলনে যেভাবে অনাচারগুলি সামনে উঠে এসছে সেটাকে ঢাকবার জন্য এখন অপরাজিতা বিলকে ঢাল করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের যেটা লাগবে কোনো বিল নয়, পলিটিক্যাল উইল, শাসকের পলিটিক্যাল উইল লাগবে যে হচ্ছে আমরা অপরাধীদের সঙ্গ দেব না, আমরা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের সঙ্গ দেব না, সেই উইলটা লাগবে। রাজনৈতিক সদিচ্ছা যেটা সেটা নেই। পরপরই প্রত্যেকেই আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিষয়টা সিবিআই তদন্ত হোক, সেটা আপনারা চেয়েছিলেন, সমাজের নাগরিক সমাজ তারাও চেয়েছিলেন সিবিআই তদন্ত হোক। কিন্তু স্যার, এই প্রসঙ্গে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সারদা এবং নারদার প্রসঙ্গ টেনে নিয়ে এলেন। তিনি বললেন যে এখনও পর্যন্ত কিন্তু নারদা এবং সারদার এই ঘটনায় এখনও ট্রায়াল শুরু হয়নি। তাহলে এর মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাইনি। আমরা চেয়েছিলাম প্রথম দিন থেকে 9ই আগস্ট থেকে, এটা প্রত্যেকে জেনে রাখা উচিত যে আমরা চেয়েছিলাম যে একজন সিটিং জাজ তাকে দিয়ে জুডিশিয়াল এনকোয়ারি না, অর্থাৎ কর্মরত কোনো বিচারপতিকে দিয়ে জুডিশিয়াল হচ্ছে যে মানে বিচার বিভাগীয় তদন্ত, এটাই আমরা চেয়েছিলাম। সিবিআই দিয়েছে হাইকোর্ট মনে করেছে রাজ্য পুলিশের উপর ভরসা রাখা যাচ্ছে না বলতে তারা যেভাবে ব্যর্থতা দেখিয়েছে, ব্যর্থ বলে দিয়েছে, তারা সিবিআই এনকোয়ারি দিয়েছে। আমাদের দাবি ছিল না সিবিআই এনকোয়ারি। কারণ কেন ছিল না আমরা জানি। এই যে অভিষেকবাবু যেটা বলছেন সেটা তো আমরাও জানি। গত 10 বছর 12 বছর ধরে আমাদের রাজ্যের কোনো হচ্ছে দুর্নীতির ইয়েতে সিবিআই কোনো কিনারা করতে পারেনি। যে 2-4 জনকে কোর্টে ঢুকিয়েছিল তারা উপযুক্ত প্রমাণের অভাবে হচ্ছে বা নানা কারণে, ওই দেখলাম তো একজন গরু চুরির মামলায় ঢুকেছিলেন, তার যে স্টেটমেন্ট সেটা বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ হয়নি 1-2 বছরে, সেই জন্য হচ্ছে যে ছাড়া পেয়ে গেল। তাহলে সেটিংটা যে কোথায় সেইটা হচ্ছে যে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিবিআই এর সাথে হচ্ছে সিবিআই রাজ্য পুলিশের একটা এক্সটেন্ডেড পার্ট হয়ে গেছে। ফলে কেন্দ্র রাজ্য যে সেটিং হচ্ছে যে এই সেটিং হচ্ছে যে সবার কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার। এবং যেটা হচ্ছে যে সেটা তো আমাদেরও প্রশ্ন যে সারদা ট্রায়াল কেন শুরু হলো না, সেটা আমার সব মানুষের প্রশ্ন। আজকে অভিষেকবাবু প্রশ্ন করছেন। আমি শুধু বলবো অভিষেকবাবু পার্লামেন্টে এই প্রশ্নটা করুন, পার্লামেন্টে এই প্রশ্নটা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে জানতে চান যে কেন সারদা তদন্তে এখনও ট্রায়াল হলো না, সেটা যার জবাব দেওয়া উচিত। এবং প্রধানমন্ত্রী তার দপ্তর হচ্ছে ইডি এবং সিবিআই, এই দুজনেরই দপ্তর। ফলে তাদের কাছে বরং উনি জানতে চান 0 আওয়ারে প্রশ্ন করে বা হচ্ছে যে অন্য কোনো প্রাইভেট বিল নিয়ে এসে বা যে কোনোভাবে হচ্ছে পার্লামেন্টে উনি জানতে চান যে হচ্ছে এটা এই আমতলাতে বসে বললে হবে না, পার্লামেন্টে গিয়ে বলতে হবে যে সারদার তদন্তে ট্রায়াল এখনও কেন শুরু করলো না কেন্দ্র সরকার, সেটা পার্লামেন্টে ওনাকে তুলতে হবে, উনি তো সাংসদ। ফলে আমতলার মোড়ে কি বললেন এটা কোনো যে কথা বলছেন উনি পার্লামেন্টে যদি তোলেন আমরা তাকিয়ে থাকবো সেদিকে যে কেন্দ্রীয় সরকার কী জবাব দিচ্ছেন। স্যার, গতকাল আমরা একটা খবর পেয়েছি এবং প্রত্যেকে সেটা শুনে আমরা যথেষ্টই মানসিক কষ্টে আছি যে একটা বিরোধী কণ্ঠ পঙ্কজ দত্ত, রাজ্যের প্রাক্তন আইজি, তিনি আর আমাদের মাঝখানে নেই। কথা বলতে গিয়ে পঙ্কজদার এভাবে চলে যাওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। এই রকম একজন আউটস্পোকেন মানুষ, আপাদমস্তক সৎ স্পষ্টবক্তা একজন মানুষ এবং সদালাপী, একাধিক প্যানেল ডিসকাশনে টিভি স্টুডিওতে আমার সাথে তার আগে পরে মাঝখানে কথা হয়েছে, ব্যক্তিগতভাবে খুবই স্নেহ পেয়েছি আমি এবং তার আমি একজন ভক্তও ছিলাম। তাকে যেভাবে রাজ্য প্রশাসন হেনস্থা করেছে এটা করতে পারে না পুলিশ। মানবাধিকার কমিশনে দেখা উচিত, মানবাধিকার কমিশনও তো আমাদের রাজ্যে বলে কিছু অস্তিত্ব নেই, কেন্দ্রীয় মানবাধিকার কমিশনেরও দেখা উচিত যে একটা ওনার কমেন্ট যেটা উনি করেছেন বিতর্কিত, সেটা নিয়ে আমি একমত নাও হতে পারি, রাজ্য প্রশাসনে একমত না হতে পারে। রাজ্য প্রশাসনের অধিকার আছে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা, কিন্তু তাকে যে হয়রান করা হয়েছে, যে মহিলাদের হচ্ছে যে এমন যে মহিলাদের দিয়ে ওনাকে অপমানিত করা হয়েছে, তারা জানেনও না কে পঙ্কজ দত্ত, তার নাম কি জানেন না। তারা বলেছেন থানার পুলিশরা আমাদের ডেকে এনে বলেছে ওনাকে অপমান করতে হবে, গলায় জুতোর মালা পরাতে হবে, এইসব হচ্ছে যে বলেছেন। মানে পুলিশ এটা ভাবতে পারে, আমার আপনার করের পয়সায় মাইনে পাওয়া পুলিশ সে এটা করতে পারে কোনো নাগরিকের প্রতি? সে তো হচ্ছে যে কী বলে শাসক দলের দলীয় অফিসে গিয়ে উর্দি খুলে গিয়ে বসুক, ওই ওসি গিয়ে হচ্ছে যে ওখানে গিয়ে ঝান্ডা ধরুক। কেন পুলিশ হচ্ছে যে তিনি এখানে বসে আছেন, থানায় বসে আছেন,
এরা কি তাহলে সাদা খাতা জমা দেওয়ার যে পুলিশের কথা আমরা শুনি, এরা কি তাই? এদের শাস্তি হওয়া উচিত, এই পুলিশ প্রশাসনের শাস্তি হওয়া, এই যারা এই হেনস্থাতে যুক্ত ছিল, পঙ্কজবাবুর মতো মানুষকে হেনস্থা করে তার অকাল মৃত্যুর জন্য যারা তারা পরোক্ষে দায়ী, তাদের হচ্ছে অবিলম্বে শাস্তি হওয়া উচিত। তাহলে কি স্যার এরম ভাবা যেতে পারে যে আপনারা যারা প্রতিবাদ করেন সমাজের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, আপনারা আগামী দিনে তাহলে পঙ্কজবাবুর এই যে ঘটনা বা এই যে দৃষ্টান্ত, সেটা দেখে কিছুটা হলেও পিছনে সরে আসবে? চেষ্টা যে হয়নি তা তো নয়, আপনারা তো দেখেছেন কুৎসা রটনার চেষ্টা, আমরা যারা সামনের সারিতে আন্দোলনে আছি তাদেরকে তো কুৎসা রটনা করা, পিছনের সারিতে ঠেলে দেওয়ার চেষ্টা তো কম হয়নি। নানা মন গড়া গাল গল্প সামনে আনা হয়েছে, নানা রকমের হচ্ছে যে শাসকের তাবেদার কয়েকটা পত্রপত্রিকা তারা এবং কয়েকটা হচ্ছে যে টিভি চ্যানেল, তারা যেভাবে নগ্নভাবে নেমেছিলেন আমাদের কালিমা লিপ্ত করতে পারেননি। সাধারণ মানুষ বিশ্বাস করেননি, কারণ সেগুলোর মধ্যে কোনো মেটেরিয়াল ছিল না। সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে কুৎসা রটনাই এদের কাজ, এদের যে প্রশ্নগুলো আমরা তুলছি তাদের সদুত্তর দেওয়ার মতো শাসকের কাছে কিছু নেই, তাই তারা পাল্টা যারা আন্দোলন করছেন, যারা হচ্ছে যে সামনের সারিতে রয়েছেন, তাদেরকে কুৎসা করে যদি জনমানসে তাদের বক্তব্যের গ্রহণযোগ্যতা কমায়। কিন্তু আপনারা জানেন, আপনারা যারা মানুষের মধ্যে কাজ করছেন, আপনারা জানেন যে জনমানসে আমাদের বক্তব্যটাই গ্রহণযোগ্যতা তার অনেক বেড়েছে, শাসকের গ্রহণযোগ্যতা অনেক কমেছে। ফলে এই চেষ্টা অতীতেও হয়েছে। আমরা বলেছিলাম যে আন্দোলনের সামনের সারি থেকে আমাদের এক চুলও নড়ানো যাবে না। কোনো রাষ্ট্রীয় দমন পীড়ন, কোনো কুৎসা, কোনো কালিমা লেপন এর চেষ্টা, সেটা হচ্ছে যে জনগণ ব্যর্থ করে দেবে, এবং হচ্ছে যে আমরা সামনের সারিতে থেকে ন্যায্য কথা, সত্যের পথে, সত্যের জন্য, ন্যায়ের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই আমরা শেষ রক্তবিন্দু অবধি করে যাব। এই মুহূর্তে যে বিষয়ের জন্য আপনারা আন্দোলনে নেমেছিলেন, স্যার আপনি ফোনটা ধরুন। জুনিয়র ডাক্তাররা যখন লালবাজার অভিযান করছিলেন, স্বাস্থ্য ভবন অভিযান করছিলেন, অনশন করছিলেন ধর্মতলায়, বা আমরা সিনিয়র ডাক্তাররা যখন সিজিও কমপ্লেক্স অভিযান করছিলাম, তার একটা পর্যায় ছিল। আবার এখন একটা পর্যায়, এখন পর্যায়টা রয়েছে এই যে চিকিৎসকদের সঙ্গে নাগরিকদের যৌথ মঞ্চ তৈরি হয়েছে, অভয়া মঞ্চ। সেটা কলকাতা, 2 24 পরগনা, বর্ধমান, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আর গতকাল রায়গঞ্জে হয়েছে, এর আগে মেদিনীপুরে হয়েছে, বিভিন্ন জেলাতে ছড়িয়ে পড়ছে। এবং এই যে ছড়িয়ে পড়ছে অভয়া মঞ্চ এবং নানান কর্মসূচি, গতকালকেও আপনারা যদি দেখে থাকেন অনেক কর্মসূচি হয়েছে, আজকেও নানান কর্মসূচি। আজকে হচ্ছে যে এই একটু পরে উত্তরপাড়াতে একটা বড় কর্মসূচি আছে, তারপরে অভয়া মঞ্চের ভারত সভা হলে একটা শিক্ষা শিবির আছে। ফলে হচ্ছে যে কর্মসূচি মানুষ ক্রমশ বেশি বেশি করেই যোগ দিচ্ছেন। মানুষ তার জীবন জীবিকার যন্ত্রণা থেকে, রোজ হয়তো সব মানুষ রাস্তায় নামতে পারছেন না, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তাকে খেটে খেতে হয়, রোজ সে কাজ বন্ধ করে, রোজগার বন্ধ করে রাস্তায় আন্দোলনে আসতে পারছেন না, কিন্তু তাদের মানুষের সমর্থন আরও বেশি বেশি করে বাড়ছে আমাদের আন্দোলনের প্রতি। এবং আমরাও কাজকর্ম করেই যারা প্রথম দিন থেকে আন্দোলনে ছিলাম, তারা এখনও কাজকর্ম, নিজেদের যে কাজকর্ম, ডিউটি ইত্যাদি, সেগুলো বজায় রেখে তারপরে যতটুকু সময় আমরা আন্দোলনে দেওয়া দরকার সম্ভব পুরোটাই আমরা দিচ্ছি। এবং এই আন্দোলন আগামী দিনে আরও ছড়িয়ে দেওয়া হবে, সারা পশ্চিমবঙ্গের হচ্ছে যে গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হবে, সেই রকমই কিন্তু আমাদের প্রস্তুতি। আর নিজেদের খাটের তলায় যে টাকাগুলো পাওয়া গেছে সেইগুলো নিয়ে তদন্ত করুক আগে, তার তদন্ত আগে জবাব দিক। এই তো লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানি, তার তো বহু হচ্ছে টাকা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, মানি লন্ডারিং যে কেস, পিএমএলএ কেস, ভারতবর্ষে বোধহয় এই প্রথম হলো যে যার সম্পত্তি, যে কোম্পানি, যে তার সম্পত্তি অ্যাটাচমেন্ট হলো, কিন্তু তিনি হচ্ছে তাকে গ্রেপ্তার করা হলো না। কেন্দ্রের শাসককেও জবাব দিতে হবে, কেন্দ্র সরকারকেও জবাব দিতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও জবাব দিতে হবে যে আমাদের এখানকার একজন সাংসদ, তিনি একটা কোম্পানির সঙ্গে যুক্ত, তার ডিরেক্টর ইত্যাদি, সিইও, আর হচ্ছে যে তিনি গ্রেপ্তার হলেন না, তার কোম্পানির একটা সম্পত্তি পিএমএলএ অ্যাক্টে এই প্রথম ভারতবর্ষে বোধহয় হলো। আর কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে একটা কোম্পানির বা একটা মানুষের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, অথচ লোকটি গ্রেপ্তার হয়নি। এই প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ দেখলো যে পিএমএলএ অ্যাক্টে একজন সাংসদ, তার সম্পত্তি বাজেয়াপ্ত হলো, কিন্তু হচ্ছে তাকে গ্রেপ্তার করা হলো না। ফলে তারা হচ্ছে চাইছেন আমাদের মানুষের হচ্ছে টাকার হিসেব। আমরা তো আজ থেকে নয়, 40 বছর ধরে সংগঠন চালাই, মানুষের কাছে টাকা তুলেই আমরা সংগঠন চালাই এবং মানুষের কাছে হিসেব দিই। হচ্ছে যে আমাদের নিয়মিত অডিটর আছে, সেই অডিট দেয়, অডিট পেশ হয়। ওনারা টাকা চাইবার কে? কোথাকার কোন হরিদাস পাল যে ওনারা টাকা চাই, টাকার হিসেব চাইছেন?
আসলে ওনারা ভাবতেই পারেন না যে আমরা যারা নিজেদের আয়ের অংশ দিয়ে আমরা সংগঠন করি, আমরা আন্দোলনে যোগ দিই, কোথাও কোনো সংগঠন থেকে 5 পয়সা নিই না, আমরা নিজেরা দিই, এটা ওনারা ভাবতে পারেন না। কারণ নেবার যে ওনাদের মানে না, ওই যে দাও, ওই যে একজন সাংসদ বলেছিলেন না শাসক দলের, দাও দাও খাও খাও, ওদের যে নেবার, চারদিক থেকে নিয়ে নেব, পকেট ভরে নেব, পকেট থেকে কিছু দেব, দিয়ে যে মানুষের জন্য আন্দোলন করব, এই দর্শনটাতে ওনারা অভ্যস্ত নেই। তাই ভাবতেও পারছেন না যে চিকিৎসকরা নিজেরা পকেট থেকে পয়সা দিয়ে আন্দোলন করতে পারেন, সংগঠন করতে পারেন। সেই জন্য বারবার ভাবছে যে আমরা তো খালি নিতে শিখেছি, চিকিৎসকরা দিচ্ছে কেন, নিশ্চয়ই কিছু একটা ধান্দাবাজি আছে। এইটা যে আসলে শাসকের সমস্যা। তো ওনারা খাটের তলার টাকাগুলোর হিসেব দিন না আগে, কোথা থেকে পেয়েছিলেন, তারপরে বাকি হিসেব আমাদের এই ব্যাঙের আদুলির হিসেব নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখাবে, স্পর্ধা দেখাবেন আপনারা।